আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ইরানকে সম্পূর্ণ ধ্বংসে দেশটিতে কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের কাছে কখনোই আত্মসমর্পণ করবে না তেহরান। ইরানি প্রেসিডেন্টের ঘোষণা, শত্রুদের কবরে পাঠানোর শপথ। রাজধানীর পাম্পগুলোতে যানবাহনের ভিড়, অবৈধ মজুদ ও অনিয়ম ঠেকাতে মোবাইল কোর্ট নামছে। সোমবার জ্বালানি তেলবাহী দুটি জাহাজ আসছে, জানালেন জ্বালানি মন্ত্রী। পরিকল্পিত জাকাত বণ্টনে 10 থেকে 15 বছরের মাঝে দেশ থেকে দরিদ্র দূর করা সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী। অতিরিক্ত মুনাফা করে মানুষকে কষ্ট না দেওয়ার আহ্বান। এবং সংসদের অতীত নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি, জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। প্রাণবন্ত সংসদে নবীনরা ইতিবাচক ভূমিকা রাখতে পারে, আশাবাদী তথ্যমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ইরানকে সম্পূর্ণ ধ্বংসে শনিবার রাতে দেশটিতে কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালের এক বার্তায় তিনি বলেন, তেহরান এতটাই কোণঠাসা হয়ে পড়েছে যে প্রতিবেশী দেশের কাছে ক্ষমা চাইছে, কিন্তু তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন তিনি। এদিকে ফ্লোরিডার সিড অফ আমেরিকা সামিটের বক্তব্যে ট্রাম্প দাবি করেন পেন্টাগনের হামলায় 42টি ইরানি যুদ্ধজাহাজ ধ্বংস হয়েছে। তিনি আরও দাবি করেন পরমাণু অস্ত্র তৈরির দ্বার প্রান্তে ছিল তেহরান। হামলা না চালালে বিশ্বজুড়ে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারত। ওদিকে সিএনএনকে ইরানের এক কর্মকর্তা জানিয়েছে তার দেশেও পাল্টা হামলা চালাতে বদ্ধপরিকর। এছাড়া আইআরজিসি হুমকি দিয়েছে আরব সাগরে কোনো আমেরিকান যুদ্ধজাহাজ প্রবেশ করলে সেটিকে সাগরে ডুবিয়ে দেওয়া হবে। The result, and it's been amazing. We've knocked out 42 Navy ships, some of them very large, in 3 days. That was the end of the Navy. We knocked out their Air Force. We knocked out their communications, and all telecommunications is gone. মার্কিন ইসরায়েলি আগ্রাসনের মুখে পিছু না হটার চূড়ান্ত ঘোষণা দিয়েছে তেহরান। যুদ্ধের 8ম দিনে আকাশপথে ইসরায়েলি তাণ্ডব চালালেও জর্ডান সহ বিভিন্ন দেশে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার অহংকার গুঁড়িয়ে দিয়েছে ইরান। ডোনাল্ড ট্রাম্পের হত্যার হুমকির জবাবে ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট হুঙ্কারে আত্মসমর্পণের স্বপ্ন শত্রুরা কবরে নিয়ে যাবে। তবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় প্রতিবেশীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন মাসুদ পেজেশকিয়ান। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। যুদ্ধের 8ম দিনে মধ্যপ্রাচ্যের আকাশে যখন বারুদের গন্ধ, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি মার্কিন ও ইসরায়েলি হামলায় কোণঠাসা ইরান প্রতিবেশীদের কাছে করেছে কৌশলগত আত্মসমর্পণ। তবে ট্রাম্পের এই দাবির পেছনে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, কারণ এর আগে এক ভিডিও বার্তায় তিনি ক্ষমা চান প্রতিবেশী দেশগুলোর কাছে। যদিও আত্মসমর্পণের গুজব উড়িয়ে দিয়ে তিনি বলেন সেই স্বপ্নসহ শত্রুদের কবরস্থানে দাফন করা হবে। এরপরেই প্রকাশ্যে আসে ইরানের সরকার ও সামরিক বাহিনীর দ্বন্দ্ব। প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রতিবেশী দেশে হামলা বন্ধের ঘোষণা দিলেও কাতারে প্রতিহত হয় ইরানের ক্ষেপণাস্ত্র। দেশটির সর্বোচ্চ নেতার অনুপস্থিতিতে প্রেসিডেন্ট প্রতিবেশীদের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলেও যুদ্ধের মশাল এখন বিপ্লবী গার্ড বাহিনীর হাতে। আইআরজিসি জানিয়েছে প্রতিবেশী দেশগুলোর সব মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি তাদের প্রাথমিক লক্ষ্যবস্তু, অর্থাৎ সুর নরম করলেও রণাঙ্গন থেকে এখনও এক চুলো সরছে না তেহরান। এরই মধ্যে পেন্টাগন স্বীকার করেছে তেহরানের হামলায় ধ্বংস হয়েছে তাদের $300 মিলিয়ন থার্ড রাডার সিস্টেম। এদিকে ইরানের স্মরণকালে সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরান ও ইস্পাহানে একসাথে 80টি যুদ্ধবিমান দিয়ে বৃষ্টির মতো বোমা ফেলেছে দখলদাররা। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েই তেহরানের বাসিন্দারা জানান দেশ রক্ষায় আর এক বিন্দু ছাড় নয়। আঘাত শুধু তেহরানেই নয়, পাল্টা জবাবে কেঁপে উঠেছে ওয়াশিংটনের বুকও।
স্যাটেলাইটের চিত্রে দেখা গেছে বিভিন্ন দেশে হাজার মিলিয়ন ডলার মূল্যের মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম এখন কয়লার স্তূপ। আইআরজিসি ঘোষণা করেছে বিমান হামলার জবাব দিতে প্রস্তুত হচ্ছে হাইপারসনিক ফাত্তাহ আর ইমাদ ক্ষেপণাস্ত্রের নতুন চালান। শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতেই শনিবার বিকেল পর্যন্ত ছোড়া হয় 16টি ক্ষেপণাস্ত্র ও 121টি ড্রোন। অব্যাহত হামলায় ওমান ছাড়া মধ্যপ্রাচ্যের সব দেশেই আতঙ্ক বিরাজ করছে। পালাচ্ছে মার্কিন কর্মীরা। সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতি ও যোগাযোগে। নিরাপত্তার খাতিরে অধিকাংশ বাণিজ্যিক বিমান এখন ইরানের আকাশপথ এড়িয়ে চলছে। আইআরজিসি বলছে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। এখন লক্ষ্য একটাই, শুধু ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্য দখলদার মুক্ত করা। জাহিদুল আলম, এটিএন বাংলা। দেশে জ্বালানি তেলের যথেষ্ট মজুদ রয়েছে। সংকট এড়াতে রেশনিং ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, সোমবার বিদেশ থেকে জ্বালানি তেলবাহী দুটি জাহাজ দেশে পৌঁছবে। অবৈধ মজুদ ও অনিয়ম ঠেকাতে কাল থেকে মোবাইল কোর্ট পরিচালনার কথাও জানান মন্ত্রী। এদিকে ছুটির দিনেও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের উপচে পড়া ভিড় দেখা গেছে। রেশনিং পদ্ধতিতে তেল বিক্রিতে রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করা মানুষ পড়েছেন বিপাকে। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। পরিবাগের এই রিফুয়েলিং পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেল এবং প্রাইভেট কারের লাইন শাহবাগ মোড় ছাড়িয়ে গিয়ে ঠেকেছে কাঁটাবনে। অফিসে ঢোকার সময় শেষ, তবে শেষ হয়নি তেলের লাইন। 4 ঘন্টা থেকে আসতেছি, এই সিরিয়ালে আছি, গাড়িতে তো তেল নেই, ঠেলা দিয়ে নিয়ে আসতেছি আর কি। সবগুলা খোলা রাখতো, এরকম 200 বা 300 টাকার তেল দিত, এত সিরিয়ালে আমাদের ভোগান্তি হইতো না। প্যানিক হওয়াটা মনে হয় ঠিক হয় নাই, আমাদের আর একটু সচেতন হইতে হবে। খুব জরুরি না হলে আমরা যেন গাড়ি নিয়ে বের না হই। রেশনিং পদ্ধতিতে একবারে প্রতিটি মোটরসাইকেল 2 লিটার, প্রাইভেট কার 10 লিটার এবং জিপ পিকআপ পাবে 20 থেকে 25 লিটার তেল। এতে রাইড শেয়ার করে সংসার চালানো মানুষগুলো পড়েছে বেশি বিপাকে। সারাদিন চালানো যাচ্ছে না, যে তেল দিচ্ছে, এরপরে আবার লাইনে এসে দাঁড়াইতে হচ্ছে আমাদেরকে। 150-200 কিলো চালাইতে হয়, তো সেই হিসাবে কি 2 লিটারে হয়? আমাদের মিনিমাম 5 লিটার তেল লাগে। এদিকে ডিপো বন্ধ থাকায় বন্ধ রয়েছে রাজধানীর অনেক পেট্রোল পাম্প। এতে একাধিক পাম্পে ঘুরেও তেল না পেয়ে ক্ষোভ জানিয়েছেন অনেকেই। সারাদিনে আমি 3-4টা পাম্প ঘুরলাম, এখনো পর্যন্ত তেল নিতে পারি নাই। আপনার 5 লিটার থাকলে আপনি 2 লিটার করে দিয়ে দেন, 1 লিটার থাকুক, কিন্তু সেটা করবে না। সবাই একযোগে পাম্পটা বন্ধ করে দিচ্ছে, যখন দাম বাড়বে তখন ছাড়বে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, জ্বালানি তেল নিয়ে কোনো সংকট নেই, পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে সরকার। আমার মজুদ আছে, কিন্তু ওই যুদ্ধ কবে থামবে কেউ তো আমরা জানি না। তা আগে থেকে আমার ঘর ঠিক করতে হবে না, সঞ্চয়তে রাখতে হবে না? সেই জন্য আমরা এই সঞ্চয়টা করছি। আমাদের আরও 2টো ভ্যাসেল আসছে 9 তারিখে, সুতরাং আমাদের যে শর্টেজ পড়ার কোনো সুযোগ নাই। নিয়মিত ডিপো থেকে যথাসময়ে তেল সরবরাহ করার পাশাপাশি পেট্রোল পাম্পগুলোর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান পাম্প মালিকরা। আমাকে সরকার তেল দিবে, আমি পাবলিকে তেল দেবো। সরকারি যদি তেল না আমাকে আজকে না দেয়, তা আমি পাবলিকে কিভাবে বুঝাবো? আমাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা না দিলে আমরা তেল উঠাবোই না, পাম্প তালা মেরা সব চলে যাবে। অযথা প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি মজুত করে সংকট দেখা দেওয়ার আগেই সংকট তৈরি না করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশে জ্বালানি তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বিশ্ববাজারে দাম বাড়লে ভর্তুকি দিতে গিয়ে বাড়তি চাপ দিতে হবে সরকারকে। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তিনি। বিনিয়োগ ও কর্মসংস্থানে ব্যবসায়ীদের আস্থায় আনার তাগিদ ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের। মিজান শাহজাহানের রিপোর্ট। জনপ্রত্যাশা পূরণে অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির সংসদীয় পদ্ধতির বিতর্ক প্রতিযোগিতা। সরকারি দল প্রাইমেসি ইউনিভার্সিটি ও বিরোধী দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিতর্কের মূল্যায়ন পর্বে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি মোকাবেলায় সরকারকে কৌশলী হতে হবে, অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে, তবে নিরপরাধ ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে হবে। অলরেডি উচ্চ মূল্যস্ফীতির মধ্যে রয়েছে, উচ্চ মূল্য তেল কিনতে হলে তাহলে কিন্তু মূল্যস্ফীতিটা আরো উস্কে যেতে পারে। আর যদি সরকার তেলের দাম নাও বাড়ায়, তার মানে হচ্ছে সরকারকে ভর্তুকি দিতে হবে, সরকারের আবার কোষাগার থেকে অর্থ নিতে হবে।
তা আমাদের তো সরকারের রাজস্ব খুবই কম, রাজস্ব ব্যবস্থার মধ্যে এমনিতেই একটা চাপ রয়ে গেছে। ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অর্থনৈতিক সংকট কাটাতে ব্যবসায়ীদের আস্থায় আনা জরুরি। ব্যবসায়ীদেরকে আস্থায় এনে তাদের বিরুদ্ধে যে ঢালাও মামলা করা হয়েছে সেই ঢালাও মামলাকে প্রত্যাহার করে এবং তাদেরকে ব্যাংক হিসাব যে জব্দ করা হয়েছে জব্দ ব্যাংক হিসাব তাদেরকে ফিরিয়ে দিয়ে যারা বিদেশে অবস্থান করছে বড় বড় ব্যবসায়ীরা যারা দেশে আসতে পারছে না তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করবার জন্য ব্যবসায়ীদেরকে আস্থা নিয়ে তাদের মধ্যে স্বস্তি দিতে পারলে আমরা মনে করি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগের অগ্রগতি অনেকখানি এগিয়ে যাবে। তারা বলেন, পুঁজিবাজার দুর্বল হওয়ায় ব্যাংকের উপর নির্ভর করছে দেশের অর্থনীতি। অতীতে ব্যাংকিং খাতে লুটপাট হলেও গভর্নর নীরব দর্শকের ভূমিকায় ছিল। ইচ্ছাকৃত ঋণ খেলাপি যে তারা ঋণ নিয়েছে কিন্তু তারা কিন্তু সেটা বিনিয়োগ করেনি, বরং সেই অর্থটা দেশের বাইরে চলে গিয়েছে বিভিন্ন উপায়ে। বাংলাদেশ ব্যাংকের চোখের সামনে দিয়ে হয়েছে, তারা অনেকটা নীরব দর্শকের মতোই ভূমিকা পালন করেছে। এখনই কিন্তু নতুন গভর্নরকে নিয়ে তার কর্মপরিকল্পনা, তার চিন্তা ভাবনা সবকিছুকে নিয়ে কিন্তু এখন আমাদের বলবার সময় আসেনি। আমরা আশা করব তিনি একটা সুশাসন যদি কায়েম করতে না পারেন, তিনি আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারেন, ব্যবসায়ীদেরকে যদি আস্থায় না আনতে পারেন, তখন আমরা নতুন গভর্নরকে সমালোচনা করব। সংসদে উত্থাপিত প্রস্তাবটি পাশ হওয়ায় বিতর্কে বিজয়ী হয় সরকারি দল প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতায় আজও বাতিল হয়েছে 20টি ফ্লাইট। এতে মধ্যপ্রাচ্যের বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়ালো 268টিতে। বারবার ফ্লাইট বাতিলে চরম অনিশ্চয়তা ও ভোগান্তি তৈরি হয়েছে যাত্রীদের মাঝে। বারবার ফ্লাইট বাতিলের ক্ষতির মুখে বেসরকারি বিমান সংস্থাগুলো চাইলেন সরকারি সহযোগিতা। তরিক ইসলামের রিপোর্ট। হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে অষ্টম দিনে গড়িয়েছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান অস্থিরতায় এরই মধ্যে ঢাকা থেকে উপসাগর অভিমুখে বাতিল হয়েছে 268টি ফ্লাইট। বারবার ফ্লাইট বাতিল হওয়ায় চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের মাঝে। আজকে 7টা বাজে আমার ফ্লাইট, তারা বললো যে হয়তো ফ্লাইট হবে না, কিছুই বলতেছে না। ইউজ বাংলা আজ 5:35 ফ্লাইট আছে, এখন ক্যান্সেল হয়ে গেছে। দুবাইতে ছিলাম নাকি, তো ওখানে ছুটিতে আসছি বাড়িতে, ছুটি শেষে এখন টিকিট কাটছি, কাটার পর একটা মিসিং হয়েছে। ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় এভাবে করতে করতে খুব হয়রানির শিকার হয়েছে। দীর্ঘমেয়াদে যুদ্ধ চলমান থাকায় এবং একাধিকবার ফ্লাইট বাতিল হওয়ায় ক্ষতির মুখে বেসরকারি বিমান সংস্থাগুলো। একটা এয়ারক্রাফট যখন র্যাম্পে কিংবা রানওয়েতে আমাদের এয়ারপোর্টে যখন পার্কিং অবস্থা থাকে তখন কিন্তু আমাদের প্রতি ঘন্টা বেসিস কিন্তু আসলে আমাদেরকে চার্জ পে করতে হয় রেগুলেটরি অথরিটিকে। আমাদের প্রত্যেকটা চার্জই বহাল আছে, বাট সেখানে ইনকাম যদি না থাকে আসলে ইটস ভেরি ডিফিকাল্ট টু সাস্টেইন। বিকজ যে আমরা কোভিডের সময় দেখেছি এই ধরনের ঘটনা যখন ফেস করেছে সারা ওয়ার্ল্ডে অনেক এয়ারলাইন্স কিন্তু তারা হয় চিরতরে বন্ধ হয়ে গেছে অথবা তাদের ব্যবসায়িকভাবে চরম একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। আমি বলবো যে অ্যাজ এ বাংলাদেশি ক্যারিয়ার হিসেবে বর্তমান অবস্থায় আমরা সেই ধরনের একটা আশঙ্কার জায়গা থেকে দেখছি। এদিকে সীমিত পরিসরে বিমান উঠানামা কার্যক্রম শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দর। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সঠিকভাবে জাকাত ব্যবস্থাপনা করতে পারলে দরিদ্র বিমোচনে ইসলামী বিশ্বে বাংলাদেশ মডেল হতে পারে বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে এক ইফতার মাহফিলে তিনি আরও বলেন, দরিদ্র বিমোচনে জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে সবাইকে নতুন করে ভাবতে হবে। বৈশ্বিক সংকটে সরকার কিচ্ছুতা সাধন করছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলেম ওলামা ও এতিমদের নিয়ে ইফতার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় এতিমদের প্রতি দায়িত্ববান হতে সমাজের বিত্তশালীদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি সরকারের বেশ কিছু বাস্তবতাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিভিন্ন পরিস্থিতির কারণে যেমন গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচন এবং পিচ্ছতা সাধারণ অংশ হিসাবেই এবারের রামাদানে আজ এবং গতকালের ইফতার মাহফিল সহ মোট 2টি ইফতার মাহফিলের আয়োজন করেছি আমরা। বৈশ্বিক পরিস্থিতির উন্নতি না হলে এবারের রামাদানে হয়তো আজকের এটি শেষ ইফতার মাহফিল আমাদের। তারেক রহমান বলেন, জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পারলে দারিদ্র্য বিমোচনে রোল মডেল হবে বাংলাদেশ। পরিকল্পিতভাবে জাকাত বন্টন করা গেলে দারিদ্র্য বিমোচনে জাকাত একটি যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে। এমন বাস্তবতায় সরকার
জাকাত ব্যবস্থাপনাকে আরো কার্যকর এবং লক্ষ্যভিত্তিক করার চিন্তা ভাবনা করছে। লক্ষ্যভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যদি জাকাত দেওয়া সম্ভব হয় তাহলে 10 থেকে 15 বছরের মধ্যে শুধুমাত্র জাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশের বহুলাংশে দারিদ্র্য বিমোচনে সম্ভব। জনগণের কল্যাণে নেয়া সরকারের প্রতিটি কর্মসূচি সুন্দরভাবে বাস্তবায়নে সকলের দোয়া চান প্রধানমন্ত্রী তারেক রহমান। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সংসদের অতীত নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বিএনপি একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দলীয় সংসদের দ্বিতীয় দিনের কর্মশালায় অংশ নিয়ে তিনি জানান, জাতির প্রত্যাশিত কার্যকর সংসদ নিশ্চিত করবে বিএনপি। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, সংসদকে প্রাণবন্ত রাখতে নবীন সংসদরা যাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে তা নিশ্চিত করতে এই উদ্যোগ। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন বিএনপির দলীয় সাংসদরা। চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে কর্মশালার উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্বিতীয় দিনের প্রথম সেশনে অংশ নেন ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সাংসদরা। কর্মশালার দ্বিতীয় দিনেও যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান। কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় বিধিবিধানগুলো নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা হয়। নতুন সাংসদদের সামনে অভিজ্ঞতার কথা তুলে ধরেন অভিজ্ঞ সাংসদরা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, পুরনো সংস্কৃতি থেকে বেরিয়ে জনগণের প্রত্যাশা পূরণে জাতীয় সংসদকে কার্যকর করতে চায় বিএনপি। নবীন সাংসদদের মধ্যে ভালো রাজনৈতিক ও সংসদীয় সংস্কৃতি গড়ে তোলাই প্রশিক্ষণ কর্মশালার লক্ষ্য। আশা করি আমাদের ভবিষ্যৎ পার্লামেন্ট সেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে যে এইরকম একটি পার্লামেন্ট তারা দেখতে চেয়েছিলেন, যাতে অতীতের ব্যাড কালচার যেগুলো হয়েছে, যেগুলো ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো ইনশাআল্লাহ। আমরা একটা ভালো পার্লামেন্টারি প্র্যাকটিস আমরা সৃষ্টি করব এবং তার মাধ্যমে নজির স্থাপন করব আর জাতির জন্য আমরা বেস্ট কন্ট্রিবিউশন যাতে করতে পারি। পরে তথ্যমন্ত্রী জানান, নতুন সাংসদরা যাতে সংসদে কার্যকরী ভূমিকা রাখতে পারেন তা নিশ্চিতে কর্মশালায় তাদের কার্যক্রম সম্বন্ধে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। সরকারি দল হিসাবে সংসদ নেতার পক্ষ থেকে সংসদকে সবসময় জীবন্ত রাখার যে দায়িত্ব আমাদের আছে, সেটা আমরা কিভাবে করতে পারি এবং আমাদের দায়িত্বের মধ্য দিয়ে আমরা দেশে একটা প্রকৃত অর্থেই কার্যকরী সংসদ তৈরি করে একটা কার্যকরী সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, সে বিষয়ে আমরা আমাদের মাননীয় এমপি মহোদয়দেরকে পরামর্শ বিনিময় করছি। বিশেষ করে যারা নবীন, তাদের উদ্দেশ্যে আমাদেরকে বেশি মনোযোগ দিয়ে কথা বলছি। বিকেলে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সাংসদরা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী 12 মার্চ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, অর্থনৈতিক উন্নয়ন এবং বিশ্বব্যাপী শান্তি রক্ষায় জামায়াত ইসলামীর পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার রাজধানীতে কূটনীতিকদের সামনে ইফতারে তিনি বলেন, সব ধরনের চরমপন্থা এবং সন্ত্রাসবাদের বিরোধিতা করে তার দল। সেই সাথে জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীর অধিকার ও মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। এ সময় বিরোধী দল হিসেবে গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারকে সহযোগিতার কথাও জানান ডাক্তার শফিকুর রহমান। Will actively protect the rights and dignity of all ethnic and religious groups. Will seek to exemplify good governance, judicial independence, and the fight against corruption relentlessly. শীঘ্রই পরীক্ষামূলকভাবে ই-হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম.এ. মোহিত। রাজধানী সেরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, স্বাস্থ্যসেবায় রোগীদের বিড়ম্বনা কমাতে পর্যায়ক্রমে সবার হাতে ই-কার্ড তুলে দেওয়া হবে। সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে 1 লাখ স্বাস্থ্যকর্মীও সরকারি নিয়োগ দেবে বলে জানান তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট।
সার্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনে কার্যকর ও অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে এই সেমিনার। যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের জন্য যদি একটু আলাদা করে আমরা নজর দিতে চাই, তাহলে সোশ্যাল প্রোটেকশনের সাথে হেলথের কিন্তু একটা লিঙ্কেজ তৈরি করতে হবে। এতে আলোচকরা বলেন, স্বাস্থ্য অধিদপ্তর পরিবার পরিকল্পনা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুবিধা আলাদা বিভাগের অধীনে থাকায় রোগীদের স্বাস্থ্যসেবা পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। ইউনিয়ন লেভেলে আমাদের 3 ধারার প্রাইমারি হেলথ কেয়ার আছে, ডিজি হেলথ থেকে, একটা হচ্ছে যে ডিজি ফ্যামিলি প্ল্যানিং থেকে, আরেকটা হচ্ছে যে কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট থেকে। এখানে যে প্রচুর ওয়েস্টেজ হচ্ছে, খরচগুলোকে যদি আমরা ইন্টিগ্রেট করতে পারতাম তাহলে কিন্তু আমাদের আসলে ওখানে কিন্তু অতিরিক্ত বাজেট হয়তো বেশি প্রয়োজন হবে না। ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার আছে, ইউনিয়ন সাব সেন্টার আছে, কমিউনিটি ক্লিনিক আছে, এগুলোকে রিপারপাস করতে হবে। এই খাতে বিশাল খরচের প্রয়োজন নাই, এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারকে রিপারপাস করা। ই হেলথ কার্ডের কথা বলা হয়েছে, যদি আমরা একটা অ্যাপ ভিত্তিক ব্যবস্থা করি তাহলে 6 মাসের মধ্যে, আগামী 180 দিনের মধ্যে কিন্তু এটা বাংলাদেশে প্রচলন করা সম্ভব এবং এখানে কোনো খরচই হবে না। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত বলেন, জনগণের স্বাস্থ্যসেবা সহজ করতেই ই হেলথ কার্ড প্রচলন করতে যাচ্ছে বিএনপি সরকার। ই হেলথ কার্ড নিয়ে আমরা কাজ করা শুরু করব এবং প্রাথমিক পর্যায়ে হয়তো একটা পুরো জেলা কিংবা হয়তো দেখা গেল 3টা জেলার 3টা উপজেলাকে নিয়ে আমরা পুরো সিস্টেমটাকে পাইলটিং করব, তারপরে আমরা রোল আউট করব। 1 লক্ষ স্বাস্থ্যকর্মী, তার মধ্যে 80,000 থাকবে নারী স্বাস্থ্যকর্মী। এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি। হাসপাতালগুলোয় অপরিচ্ছন্নতা, দালালদের দৌরাত্ম্য এবং স্বাস্থ্যসেবা কর্মীদের অনুপস্থিতি সহ যে কোনো অব্যবস্থাপনা দূর করতে সরকার কঠোর বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। অপরিষ্কার, ঢুকতেই যে আউটডোরের জায়গাটা, সেই জায়গায় যে ময়লা, সেই জায়গায়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত 22 জনকে আটক করেছে পুলিশ। রাতে মোহাম্মদপুর রায়বাজার এলাকায় অভিযান শেষে এই তথ্য জানান পুলিশের এডিসি জুয়েল রানা। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে পেশাদার মাদক কারবারি ছাড়াও ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি সহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ। এখন পর্যন্ত আমাদের মোট 2 থানা মিলে 22 জন আসামি গ্রেপ্তার আছে। বিভিন্ন অপরাধে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের যাচাই বাছাই শেষে আগামীকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। দলের নাম ব্যবহার করে অনিয়ম দুর্নীতিতে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রাজধানীর মেরুলবাড্ডা ডিআইটি প্রজেক্টে ঢাকা 11 আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার মাহফিলে তিনি এইসব কথা বলেন। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, জনগণের কাছে দেয়া নির্বাচনী অঙ্গীকার পূরণের নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওদিকে বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কাইয়ুম বলেন, প্রধানমন্ত্রী দেশে ও দল পরিচালনায় কর্মীদের যে দিক নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী দেশকে এগিয়ে নিতে দলের নেতাকর্মীদের কাজ করতে হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, সংসদ সদস্য SM জাহাঙ্গীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। নেপালে সরকার গঠন করতে যাচ্ছে দেশটিতে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি RSP। আর প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন র্যাপার থেকে রাজনীতিতে আসা বালেন্দ্র শাহ। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা চলছে কমিউনিস্ট পার্টি অব নেপালের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী KP শর্মা ওলি ও নেপালি কংগ্রেসের গগন থাপার। এ পর্যন্ত ঘোষিত আসনে 2/3 বেশি জায়গায় এগিয়ে শাহের মধ্যপন্থী রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির। এবার খেলার খবর। এক মাসের লড়াই শেষে টি-20 বিশ্বকাপ এখন ফাইনালের অপেক্ষায়। টুর্নামেন্টের যৌথ আয়োজক ভারতই এবারের ফাইনালের ফেভারিট। তবে দ্বিপাক্ষিক সিরিজে আধিপত্য দেখানো ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে পরিসংখ্যান, কারণ তারা কখনোই কিউইদের টি-20 বিশ্বকাপে হারাতে পারেনি। কেবল তাই নয়, এখন পর্যন্ত 2টি ICC ইভেন্টের ফাইনালে জিতেছে নিউজিল্যান্ড। 2000 সালে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2021 সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয় পায় কিউইরা। 2বারই তারা পরাজিত করেছিল ভারতকে, অর্থাৎ এখন পর্যন্ত ফাইনালে ভারতের বিপক্ষে ভাগ্যটা নিউজিল্যান্ডের পাশে থেকেছে। সেই সঙ্গে টি-20 বিশ্বকাপের 3 ম্যাচের সবকটিতে জিতেছে নিউজিল্যান্ড। আহমেদাবাদে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শিরোপার মঞ্চের মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ইরানকে সম্পূর্ণ ধ্বংসে দেশটিতে কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, যুক্তরাষ্ট্রের কাছে কখনোই আত্মসমর্পণ করবে না তেহরান। ইরানি প্রেসিডেন্টের ঘোষণা, শত্রুদের কবরে পাঠানোর শপথ। রাজধানীর পাম্পগুলোতে যানবাহনের ভিড়, অবৈধ মজুদ ও অনিয়ম ঠেকাতে মোবাইল কোর্ট নামছে। সোমবার জ্বালানি তেলবাহী দুটি জাহাজ আসছে, জানালেন জ্বালানি মন্ত্রী। পরিকল্পিত জাকাত বন্টনে 10 থেকে 15 বছরের মাঝে দেশ থেকে দারিদ্রতা দূর করা সম্ভব হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। অতিরিক্ত মুনাফা করে মানুষকে কষ্ট না দেওয়ার আহ্বান। এবং অতীতে সংসদের নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি, জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। প্রাণবন্ত সংসদে নবীনরা ইতিবাচক ভূমিকা রাখতে পারে, আশাবাদী তথ্যমন্ত্রী। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।